নমস্কার, দেখছেন TV9 বাংলা। শুরু করছি পাঁচ কথা। আমি সম্প্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে যে খবরের দিকে আমাদের নজর থাকছে। মোহাম্মদ বাজারের দেউচায় অনুব্রত ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়িতে তাল তাল সোনা, বান্ডিল বান্ডিল নোট। পুলিশি তল্লাশিতে বাজেয়াপ্ত নগদ 28,50,00,000 টাকা। মিলল 15 কেজি সোনা। গ্রেফতার মিনার মণ্ডল। বাড়ি সিল করল পুলিশ। ট্রাঙ্কে ভরে বাজেয়াপ্ত টাকা সোনা নিয়ে গেল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে আলমারি। মিনার মণ্ডলকে 8 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হচ্ছে আদালতের তরফে। আর এই মিনার মণ্ডলকে জেরা করে এবার টুলু টিকির নাগাল পেতে চায় পুলিশ। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেই টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেইগুলিকে বের করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একটার পর একটা সেই ট্রাঙ্ক কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে। পিজন ভ্যান আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেই পিজন ভ্যানে কিন্তু তোলা হচ্ছে 6টি ট্রাঙ্ক এখানে আনা হয়েছিল। সেই ট্রাঙ্কগুলিকে এই মুহূর্তে এখান থেকে বের করা হচ্ছে। একে একে সেগুলিকে বের করা হবে। একটি বের করা হলো পুলিশ সূত্রে, পুলিশের সাহায্য নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে একেবারে গালা দিয়ে সিল করা হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। সিল করার পর কিন্তু সেইগুলিকে আনা হচ্ছে। ওপরে গালা দিয়ে সিল মারা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে ওপরে, এবং সাথে সাথে তালা মারা হয়েছে। এই তালা মারার পর একেবারে সিল করার পর বাজেয়াপ্ত করা হয়েছে এই সমস্ত টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেইগুলিকে, এবং সেইগুলিকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে একে একে। 3 নম্বর এটা 28,50,00,000 টাকা। এই ধরনের একটা প্রত্যন্ত গ্রাম দেউচা, সেই দেউচা গ্রামের প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা বাড়িতে যে 28,50,00,000 টাকা 15 কেজি সোনা মজুত করা ছিল, সেটা মেনেই নিতে পারছেন না এখানকার স্থানীয় বাসিন্দারা। ছোট একটা বাক্স এই মুহূর্তে নিয়ে আসে, সেটাকেও বাক্সবন্দি করে নিয়ে আসে। সম্ভবত সোনা, সম্ভবত 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছিল, সেই সোনার বাক্সটাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হলো। সোনা ভর্তি বাক্সটাকে নিয়ে আসা হলো। সম্ভবত যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল সেটাকে এই মুহূর্তে পিজন ভ্যানের মধ্যে তোলা হলো। আরও একটি আনা হলো, সেটাকেও তোলা হচ্ছে পিজন ভ্যানে। এবং রীতিমতো 5 জন পুলিশ কর্মী তারা হিমশিম খেয়ে যাচ্ছেন এই যে টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেগুলিকে তুলতে, কারণ পুরোপুরি টাকাতে ভর্তি রয়েছে। আরও একটি আনা হচ্ছে, অর্থাৎ 5টি পরপর ট্রাঙ্ক এখানে আনা হলো। এরপর কিন্তু 6 নম্বরটা সোনা ভর্তি আরও একটা বাক্স, সোনা ভর্তি আরও একটা ছোট বাক্স দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকেও কিন্তু পিজন ভ্যানে তোলা হচ্ছে। সোনা ভর্তি আরও একটা বাক্স, সেটাকে পিজন ভ্যানে তোলা হচ্ছে। অর্থাৎ যে 15 কেজি সোনা সেটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, এবং যে টাকা সেটাকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। এর সাথেও ব্যাগ উদ্ধার হচ্ছে, যেই ব্যাগের মধ্যে বাড়িতে আলমারি ভর্তি করে রাখা হয়েছিল এই যে 28,50,00,000 টাকাকে, সেই ব্যাগগুলিকেও এখান থেকে উদ্ধার করা হলো। সাথে সাথে 6 নম্বর যে ট্রাঙ্ক সেটাকেও কিন্তু এখান থেকে রিকভার করা হলো, এবং সেটাকেও বের করা হচ্ছে পিজন ভ্যানের মধ্যে, সেটাকেও তোলা হচ্ছে। 15 কেজি যে সোনা সেটা কিন্তু সম্পূর্ণভাবে পিজন ভ্যানের মধ্যে সেটাকে ভরে দেওয়া হলো। প্রচুর পরিমাণে বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, পুলিশের নিরাপত্তা সহকারে এটাকে কিন্তু বীরভূমের সিউড়িতে পাঠানো হবে। 8 দিনের পিসিপিআর কোড অ্যালাউ করলো। এই পুরো ক্রাইমটা যেটা আমরা দেখেছি, এটা বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ঘটছে, এবং তার একটা ছোটোখাটো বলতে পারেন টিপ অফ দ্য আইসবার্গ 50 কোটি টাকার মতো ওয়েলথ রিকভার হয়েছে, গোল্ড আর ক্যাশ নিয়ে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে অ্যাজ পার ল যা হওয়ার হবে, আমরা অ্যাজ পার বিএনএসএস এবং বিএনএস অনুযায়ী পেনাল সেকশন এবং বিএনএসএস অনুযায়ী আমরা আমাদের স্টেপগুলো টাইম টু টাইম নেব, যেটা করণীয়। ইনভেস্টিগেশন শুরু হয়েছে, ভেরি আর্লি স্টেজ, দেখা যাক কী হয়। ছাপাখানা তৈরি করে সরকারি ঝাল ডিসিআর ছাপিয়ে টাকার পাহাড় এই টুলু মণ্ডলের। মোহাম্মদ বাজারের টুলু মণ্ডলের সেই গোপন ছাপাখানায় রেড পুলিশের। কি এই ডিসিআর, যার পুরো নাম ডুপ্লিকেট
কার্বন রিসিপ্ট, সরকারি রাজস্ব আদায়ের কাগজ যা ডিসিআর নামেই পরিচিত। নিয়ম অনুযায়ী ব্লক অফিস এবং ভূমি রাজস্ব দফতর এটি ছাপিয়ে সরকারি সিলমোহর ও সই দিয়ে রাজস্ব আদায় করে। বীরভূমে পাথর থেকে রাজস্ব আদায়ের জাল ডিসিআর নিজেই ছাপাতে রীতিমতো প্রেস খুলেছিল এই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডল। কেন এতদিন তাহলে হদিশ পায়নি পুলিশ? মাথায় তৎকালীন শাসক দল তৃণমূলের দাপুটে নেতাদের হাত ছিল বলে দিপি চালিয়ে যেতে পারত সেই দুর্নীতি। সেই দুর্নীতির টাকায় কি শুধু টুলু মণ্ডল, মিনার মণ্ডল এরাই লাভবান, নাকি লাভের গুড় গিয়েছে মদতদাতা তৃণমূল নেতাদের ঘরেও? সব দিক এখন খতিয়ে দেখছে পুলিশ। টুলু মণ্ডলের একটা স্টক ইয়ার্ড, এই স্টক ইয়ার্ডের ছবিটা আমার সহকর্মী অরিত বাসু দেখাবে যে এখানে বিভিন্ন জায়গায় প্রচুর ডাম্পার এবং ট্রাক দাঁড়িয়ে রয়েছে, প্রচুর স্টোন চিপস এবং বালির পাথর রয়েছে। কেন রয়েছে? স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এখানে টুলু মণ্ডল তার অবৈধ খাদান থেকে যে পাথর এবং বালি আসতো সেগুলিকে তুলে এখানে স্টক করে রেখেছিলেন। একই সঙ্গে পথসাথী প্রকল্পের তৃণমূল সরকারের আমলে যে পথসাথী প্রকল্প ছিল সেই প্রকল্পের জন্য যে পাথর বরাদ্দ করা হয়েছিল সেই পাথরও এখানে রাখা রয়েছে। অর্থাৎ রাস্তা হয়নি কিন্তু পাথর এখানে মজুদ রয়েছে, যার লাভের টাকা পকেটে গিয়েছে টুলু মণ্ডলের। শুধু তাই নয়, যেটা টুলু মণ্ডলের মূল ব্যবসা ছিল অর্থাৎ ডিসিআর জাল করে পাথর খাদান থেকে পাথর তোলা, সেই ডিসিআর ছাপানো হতো যেখানে নীল বাড়িতে ভেতরেই ছিল সেই ছাপাখানা যেখানে ডিসিআর ছাপানো হতো। টুলু মণ্ডলের নিয়ন্ত্রিত যে 9টি টোলগেট, সেই টোলগেটে পাঠিয়ে দেওয়া হতো সেই নকল ডিসিআর। এবং শুধু তাই নয়, সরকারি যে সিলমোহর সেটাও জাল করা হচ্ছিল। টন প্রতি যে রাজস্ব সরকারের পাওয়ার কথা ছিল সেই টাকাটা সম্পূর্ণভাবেই নিজের পকেটে যেত বা নিজের পকেটে পড়তেন টুলু মণ্ডল। টুলু মণ্ডলের মাথায় অনুব্রত মণ্ডলের হাত ছিল, সেই কারণে পুলিশ তাকে ছুঁয়ে দেখতো না। কিন্তু পালা বদলের পর, সরকার বদলের পর এই ছবি অ্যাকশন মোডে পুলিশ দেখা যাচ্ছে সমস্ত বেআইনি কারবার ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং যেখানে যেখানে এই টুলু মণ্ডলের বেআইনি কারবার রয়েছে প্রত্যেকটি জায়গা, তার প্রত্যেকটি প্রাসাদোপম বাড়ি, সব জায়গায় নজর রয়েছে পুলিশের। তল্লাশি চালানো হচ্ছে, উদ্ধার হচ্ছে নথি এবং কোটি কোটি টাকাও। ক্যামেরা অরিত বসুর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, বীরভূম, মোহাম্মদ বাজার। পাথর খাদান থেকে প্রতিদিন 3.5 কোটি টাকা রাজস্ব জমা দিতে জেল যাত্রার জন্য অভিষেক ব্যানার্জিকে বিধে সম্প্রতি এমনই দাবি করেন খোদ অনুব্রত মণ্ডলী। শোনাই একবার তার সেই দাবি। আমি জেলে গেলাম কেন? চলুন, কার জন্য জেলে গেলেন? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত ওই পাথরের জন্য, সেটা হয়ে গেল 40 লাখ। আমি জেলটা এখানে খাটলাম যে আমি যখন বীরভূমে পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে? 40 লাখ। মোটামুটি টুলু মণ্ডল ওখান থেকে মাসে অন্তত 60-65 কোটি টাকা রোজগার করতো। তার মানে তার কত টাকা, এবং এর সমস্ত টাকা পয়সা কিন্তু দুবাইতে আছে। 6টা কালেকশন গেট ছিল, আর মাঝখানে 6টা খাদান ছাড়া বাকিগুলো কোনোটাই মানে রিনিউ করা হয়নি এবং কাউকে ব্যবসাও করতে দেওয়া হতো না। এবং পুরো জিনিসটা মানে সামনে ধরুন 10টা আপনার অরিজিনাল চালান, 1000টা হচ্ছে আপনার চুরির চ্যানেল। তো এই হচ্ছে পুরো মেকানিজমটা চলতো। এবং টুলু মণ্ডল নিজে খুব কম করে হলে 5-10 হাজার কোটি টাকার মালিক হবে, খুব কম করে হলে। তাহলে বুঝতে পেরেছেন যে কালীঘাটে বা অন্যান্য যারা ওখানকার নেতারা হয়েছে এরাও কত কোটি টাকার মালিক হতে পারে। এই পাথর খাদানে দুর্নীতি করে কিভাবে রীতিমতো সাম্রাজ্য গড়ে তুলেছিল টুলু মণ্ডল, 2022-এ সেই প্রতিবেদন তুলে ধরেছিলাম আমরা। দেখুন সেই রিপোর্ট। প্যাড স্লিপ না দিলে কিন্তু লরি নিয়ে বেরোনো যাবে না। এইভাবে লাইন দিয়ে ট্রাক দাঁড় করানো হয়েছে। কি সেই প্যাড স্লিপ সেটা দেখবো। আপনারা কি সব পাথর ব্যবসায়ী? গাড়ি স্টাফ। এর কি মানে টোল দিতে হয় নাকি, না কি এগুলো? আমার ড্রাইভার বললো কাটিয়ে নিয়ে এসো, বাস নিয়ে এলো। এগুলো কি এখানকার চালান? চালান হয়।
না প্যাড আছে? দাদা সমিতির কেউ আছে, একটু কথা বলতাম। হ্যাঁ, মিডিয়া থেকে এসছি, সমিতির কেউ আছেন? আমাদের আপনার দেখুন, এটা কারা নিয়ন্ত্রণ করে? আমরা জেলার অফিস, আমরা গভর্নমেন্টের টাকা যেটা গভর্নমেন্টের বিল যেটা গভর্নমেন্টের বিল সেটা আপনাদের ট্রাই করুন। এখানে ব্রাহ্মণী নদী রয়েছে, ময়ূরাক্ষী রয়েছে, সেখানে বালি খাদান থেকে যে বালি ওঠে তার একটা বিপুল অঙ্কের টাকা এই যে গোষ্ঠী রয়েছে আনারুল, ভাদু শেখ যিনি মারা গেছেন, খুন হয়ে গেছেন, তাদের গোষ্ঠী সেই টাকাটা তোলে, অপারেট করে। এখানেই শেষ নয়, এই যে পরপর ট্রাক যাচ্ছে পাথরের, পাঁচামির পাথর, সেই পাঁচামির পাথর নিয়ে ট্রাক খাদান থেকে বেরোতে গেলে টাকা দিতে হয়। টন পিছু ওভারলোড থাকলে 200 টাকা। আর সেই প্যাড আমাদের হাতে। কিভাবে নেওয়া হয়? গাড়ির নাম্বার লেখা থাকে, গাড়িতে কত মাল আছে, কার গাড়ি, সেই প্যাড যদি পরপর দেখানো যায় তাহলে কিন্তু একেবারে ছাড়। কলকাতা শহর পর্যন্ত সব মিলিয়ে সরকারি নিয়মের ফাঁক দিয়েই এখানে হাতে গুঁজে দেওয়া হচ্ছে 200 টাকা করে এক্সট্রা চার্জ। কি সেটা? না, সেই 200 টাকা দিতে হবে, যেখানে ভূমি রাজস্ব দপ্তর প্রত্যেকটি গাড়ির জন্য তোলা নিচ্ছেন, ট্যাক্স নিচ্ছেন, সেই ট্যাক্সের সঙ্গে এই তোলাবাসদের টাকা যোগ হয়ে যাচ্ছে, আর সেই টাকাই উঠছে এখানকার বাতাসে, কোটি কোটি টাকা প্রতিদিন। পাথর পাচারের জন্য প্রতি বছর প্রায় 1000 কোটি টাকার রাজস্ব ঘাটতি হচ্ছে সরকারের। গত 23শে জুন বিধানসভায় বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একবার শোনাই। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পাটি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি? আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 12, 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামার্কস্ট্রিট হয়ে दुबई। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। রাজু মণ্ডল সেই ব্যক্তি যার অভিযোগ সব পালা বদলের পর প্রথম গ্রহণ করে বীরভূম জেলা পুলিশ, এবং যার অভিযোগের ভিত্তিতেই মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি। কি অভিযোগ করেছিলেন? আমি গাড়ি নিয়ে অভিযোগ করেছি, তারপরে ওরা ফোন করেছিল, সেটা একটা অভিযোগ আছে। আরও একটা টায়ার ফায়ার নাই আমার গাড়িতে, সেটা অভিযোগ আছে। এরা বড়ো লোক, মাফিয়া ডন, এদের কাছে তো টাকা অভাব নাই, কিন্তু গরিব লোককে মেরে মেরে এরা তো খেতে জানে এনারা। কি বিক্রি করেছেন টুলু মণ্ডলকে? টুল্লু মন্ডলে কিছু বিক্রি করি না আমি। লোহার একটা ব্যাপার শুনে লোহা পাঠানো হয়েছে। হ্যাঁ, লোহা আমার গাড়িতে লোড ছিল, বিক্রি করার কোনো ই নেই। তার জন্য কত টাকা দিতে হয়েছিল আপনাকে? 75,000 টাকা দিয়েছি না, 50,000 টাকা ভাড়া, পয়সা টাকা দিয়েছি, আর 25,000 টাকা গাড়ি ভাড়া অলরেডি। 75,000 টাকা দিয়ে আমি তাও গাড়ি পাইনি। অবশেষে পাচ্ছেন? সরকার চেঞ্জ হলো বলে আমি অভিযোগ করলাম, বলে আমি পেলাম। হুমকি দিত, ভয় দেখাতো? হ্যাঁ, ধমকি তো দিয়েছে, আমার ম্যানেজার আমাকে ধমকি দিয়েছে। কি বলেছে? টাকা সেটেলমেন্ট করো, নাহলে তো তুমি এই করবো। কত বড় লোক আছে তুমি জানো? সেটা কি এই সরকার মানে ভোটের পরে? হ্যাঁ, ভোটের পরে সেটা অনলাইনে আমাকে কল করেছিল। আচ্ছা, মানে এই 2026-এ 26 সরকার চেঞ্জ হওয়ার পর। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। যদি সরকারটা পরিবর্তন না হতো তাহলে শুধু নামটাই জানতে পেরেছিলাম তৎকালীন, টুলু মণ্ডল, টুলু মণ্ডল, টুলু মণ্ডল। কিন্তু টুলু মণ্ডল ছাড়াও টুলু মণ্ডলের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের বাড়ি থেকে যেভাবে সোনা এবং নগদ টাকা উদ্ধার হচ্ছে, মানুষ জানতে পারতো না এরা কতটা কালোবাজারি করেছিল, কতটা ব্ল্যাক মানি নিজেদের ঘরে রেখেছিল। সরকার পরিবর্তন হয়েছে বলেই আমরা সবাই জানতে পারছি। তো এদের করাও দরকার,
পুলিশ প্রশাসনকে বলবো, সরকারকে বলবো আরও বেশি করে আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যাদের বাড়িতে আছে প্রত্যেকের বাড়িতে রেড করা দরকার। জালে ভগ্নিপতি মিনার মণ্ডল তাহলে কি দেশের বাইরে পালিয়েছেন টুলু মণ্ডল? কারণ তারপর থেকেই তিনি ফেরার। সিউড়ি আদালতে সওয়ালে এমনটাই সন্দেহ সরকারি আইনজীবীর। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, আজকে সরকারি আইনজীবীর তরফ থেকে সওয়ালে ঠিক কি বলা হয় এই টুলু মণ্ডল সম্পর্কে? দেখো, একেবারে সরকারি আইনজীবী যিনি ছিলেন তিনি একেবারেই আশঙ্কা করছেন এবং পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে এই টুলু মণ্ডল তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন, আর সে কারণেই লুক আউট নোটিশ জারি করার কথা কিন্তু এই মুহূর্তে ভাবছে বীরভূম জেলা পুলিশ। পুলিশের যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছে তারা যেটা বলছেন যে তিনি লাস্ট যে যাতায়াতের যে ট্র্যাক রেকর্ড সেটা কিন্তু 23শে মে রয়েছে এবং সেটা দেশের বাইরেই, এমনটা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। আর সে কারণে লুকআউট নোটিশ জারি করার মতো চিন্তা ভাবনা কিন্তু করা হচ্ছে টুলু মণ্ডলের বিরুদ্ধে। একটু জানতে চাইবো কেন দেশের বাইরেই বলা হচ্ছে? দেখো, সেক্ষেত্রে যদিও এগুলো তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্তের বিষয়, সেক্ষেত্রে খোলসা করে কিছু না বললেও পুলিশ কোথাও না কোথাও সেটা হয়তো জানতে পেরেছে যে তিনি দেশের বাইরে রয়েছেন কোনো সূত্র মারফত। সঙ্গে থাকো, আপনাদের জানিয়ে রাখি এদিকে সোনা পাচারেও যোগ টুলু মণ্ডল, মিনার মণ্ডলের উদ্ধার সোনার বেশিরভাগই দুবাই, সুইজারল্যান্ড থেকে আনা। আদালতে সওয়াল করা হয়েছে আজকে সরকারি আইনজীবীর তরফ থেকে। আমাদের ইনভেস্টিগেশন চলছে, ওনাকে খোঁজা হচ্ছে। আমাদের যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। এবং 23শে মের পর ওনার মুভমেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন চলছে। এখন অ্যাট দিস স্টেজে আর্লি সেটা কিছু বলা যাবে না। আইনের হাত খুবই শক্ত, দেখা যাক, লম্বা, নিশ্চয় ধরা পড়ে। বিদেশ চলে গেছেন বলে আপনারা আশঙ্কা করছেন, তার এগেইনস্টে লুকআউট নোটিশ ইস্যু করার কি প্রসেস শুরু বা প্রসেস করে দিয়েছে? আমরা ওই প্রসেসে এগোচ্ছি, আগামী দিনে দেখা যাক। মিনার মণ্ডলের বাড়িতে যক্ষের ধন, টুলুর বাড়িতেও সোনার খনি। সিউড়িতে টুলু মণ্ডলের প্রাসাদে নিয়ে আসা হলো স্বর্ণকারকে। কারণ এখনো পর্যন্ত যে পরিমাণ সোনা উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়ামাত্র। আমরা জানবো, হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, স্বর্ণকারকে টুলু মণ্ডলের প্রাসাদে নিয়ে আসা হয়েছে কেন? কোথায় কোথায় সেই সোনা রয়েছে? এমনকি বাড়ির ইন্টেরিয়রেও কি সোনা লাগানো হয়েছে? স্বর্ণকারকে কেন নিয়ে আসতে হলো? দেখো, একেবারে এই যে প্রাসাদ প্রমাণ যে টুলু মণ্ডলের যে বাড়ি সিউড়ি সুভাষপল্লীতে রয়েছে, সেই বাড়িতে কিন্তু পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা, সিউড়ি থানার আইসি সহ পুলিশ কর্তারা এখানে রয়েছেন। সকাল থেকে কিন্তু সেই বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, অন্যান্য যেই সমস্ত বাড়িতে যায় তল্লাশি চালানো হচ্ছে সেই রকমই আজ দুপুরবেলা হঠাৎই দেখলাম আমরা যে স্বর্ণকারকে ডাকা হলো। সোনা ওজন করার যে মেশিন রয়েছে সেই মেশিন হাতে দিয়ে কিন্তু একজন স্বর্ণকার তিনি বাড়ির মধ্যে প্রবেশ করলেন। যদিও এখনো পর্যন্ত জানতে পারা যায়নি যে ঠিক কত পরিমাণ সোনা এখান থেকে উদ্ধার করা হয়েছে, কারণ বাড়ির ভেতর কিন্তু যাতায়াত একেবারেই বন্ধ। বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেইখান থেকে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাড়ির ভেতর একাধিক পুলিশ আধিকারিকরা, পুলিশ কর্মীরা তারা রয়েছেন। বাড়ির যে তিনতলার প্রত্যেকটা রুম, প্রত্যেকটা জায়গা, সমস্ত জায়গায় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে কোথায় কোথায় সোনা রয়েছে এবং স্বর্ণকারকে আনা হয়েছে এই কারণেই যে বাড়ির যে ডিজাইন রয়েছে, বাড়ির মধ্যে যে ইন্টেরিয়ার রয়েছে সেই সমস্ত জায়গায় কোথাও কি এই ধরনের সোনার কাজ করা হয়েছে বা সোনা ব্যবহার করা হয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। নজর রাখবো, নজর থাকবে আমাদের। হিমাদ্রি, তুমিও নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। পুরো ক্রাইমটা যেটা আমরা দেখেছি এটা বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ঘটছে এবং তার একটা ছোটোখাটো বলতে পারেন টিপ অফ দ্য আইসবার্গ 50 কোটি টাকার মতো ওয়েলথ রিকভার হয়েছে, গোল্ড আর ক্যাশ নিয়ে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে অ্যাজ পার ল যা হওয়ার হবে, আমরা অ্যাজ পার বিএনএসএস এবং বিএনএস অনুযায়ী পেনাল সেকশন এবং বিএনএসএস অনুযায়ী আমরা আমাদের স্টেপগুলো টাইম টু টাইম নেব, যেটা করণীয়। ইনভেস্টিগেশন শুরু হয়েছে, ভেরি আর্লি স্টেজ।
দেখা যাক কি হয়। 30 অগস্ট শিক্ষক নিয়োগের ডেডলাইন, সময়সীমার মধ্যে শিক্ষক নিয়োগ সম্পূর্ণ না হলে আদালতে যেতে পারে রাজ্য। বাড়তি সময় চেয়ে আর্জি জানানো হতে পারে সুপ্রিম কোর্টে, বলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে, সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব এবং যদি কিছু বাকি থাকে, আমরা যদি কোথাও দেখি যে আরও কিছু সময় প্রয়োজন, আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন করব এবং আমরা কিছু সময় যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব, কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে সুপ্রিম কোর্টের একটা বিশেষ রায় আছে যে আমাদের প্রসেস অনেক দূর এগিয়ে গেছে এবং আমরা 31শে আগস্টের মধ্যে যে হায়ার সেকেন্ডারি যেগুলো হয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ করব। জলপাইগুড়িতে রোশানলে তৃণমূল নেত্রী, থানা চত্বরে পুলিশের সামনে তৃণমূল নেত্রীকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর, ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। বিজেপি কর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি পুলিশের। নির্বাচনের ফল বেরোনোর পরের দিন বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে জলপাইগুড়ি বিধানসভা তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস ও তার দল বলের বিরুদ্ধে। অভিযোগ, সেদিন বিজেপির উপর হামলায় যুক্ত ছিলেন কৃষ্ণ দাসের মেয়ে প্রয়নিতা দাসও। জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ এবং তারপর থেকেই নিখোঁজ ছিলেন কৃষ্ণ দাস আর তার পরিবার। আজ কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করতে এসে জনরোষে পড়েন তৃণমূল নেত্রী। ছোড়া হয় ডিমো।